জীবনে ব্যর্থতা মানেই এখানেই শেষ না। ব্যর্থতা মানে একটু থেমে দাঁড়িয়ে নিজেকে নতুন করে চেনা। অনেক সময় আমরা চেষ্টা করি মন থেকে, তবুও ভালো ফল আসে না। তখন মনে হয় এই সবই বুঝি বৃথা, কিন্তু আসলে কোনো চেষ্টাই বৃথা যায় না। তবুও তার ফলটা আমরা সঙ্গে সঙ্গে আসলেই পাই না। ব্যর্থতা আমাদেরকে ভেঙে দেয় না, বরং ভেতর থেকে শক্ত করে গড়ে তোলে। যেদিন আমরা হেরে যাই সেদিন শিখে যাই কিভাবে আমরা উঠে দাঁড়াতে হয়। যে মানুষটা বারবার ব্যর্থতার শিকার হয়েছে সেই একমাত্র জীবনের আসল মূল্য বোঝে। সব সফলতার পেছনে লুকিয়ে থাকে না বলা অনেক ব্যর্থতা, অনেক নীরব কান্না। তাই ব্যর্থতাকে ভয় পেও না, এটাকে শিক্ষা হিসাবে নাও, অভিজ্ঞতা হিসাবে আগলে রাখো। একদিন এই ব্যর্থতাই তোমার গল্পের সব থেকে বড় অধ্যায় হয়ে উঠবে। একটা কথা মনে রাখতে হবে, আজ ব্যর্থতা, কাল হয়তো বিজয়। চেষ্টা থামিও না, বিশ্বাস রেখো নিজের উপর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। এই তো আজকের ব্লগটা কিন্তু আমি আমার ছেলের বেডরুম গোছানো দিয়ে শুরু করলাম। তো আজকে হচ্ছে, মানে আজকে না, গতকালকে হচ্ছে এই বেডরুমটা আমি ডিপ ক্লিন করেছিলাম। তো বেডশিটটা আর বেছানো হয় নাই। তো ছেলেকে বলছিলাম তুমি নিজেই বিছিয়ে নাও, কিন্তু ওকে দিয়ে তো আর সম্ভব হলো না। তো আজকে এই যে সকাল সকালে উঠে এই বেডটা আগে গুছিয়ে নিলাম। তো ছেলে কিন্তু আজকে রাত্রে এই রুমে ঘুমায় নাই, বেডশিটটা যেহেতু বিছাই নেই আমি, সে নিজেও বিছিয়ে ঘুমায় নাই। তো হচ্ছে আর এক রুমে ঘুমিয়েছিল। তো এই হচ্ছে অবস্থা ওর আর কি। আমার বাসার মধ্যে সব থেকে মনে হয় এলোমেলো থাকে আমার বড় ছেলের রুমটা, কারণ ও দেখা যায় যে সব থেকে বেশি একটু এলোমেলো আমার বাচ্চাদের মধ্যে আর কি। তো একটু বেশি এলোমেলো করে, অগোছালো, এত বড় হয়ে গেছে তারপরে এখনও নিজের রুমটা এখনও একটু গোছায় না বা বেডটা একটু ঝাড়ে না। সবই আমাকে করে দিতে হয়। নিজের কাপড় চোপড় কোথায় কি থাকে একটুও খেয়াল করে না। এই হচ্ছে ছেলে বাচ্চাদের অবস্থা আর কি। আর আমার আর এক ছেলে যে, সে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি গোছানো, টিপটাপ। যাই হোক, তবে ছেলে মানুষ একটু এলোমেলো হবে, তবে আমার কাছে মনে হয় আমার বড় ছেলেটা একটু বেশি এলোমেলো সব দিক থেকেই। তো কিছু তো আর করার নাই, সবাই তো আসলে সমান হবে না। হাতের 5টা আঙুলও কিন্তু একরকম হয় না। সন্তানও কিন্তু এক একজন এক এক রকম হয় আর কি। আবার মাঝে মাঝে দেখা যায় ওর যখন মন মর্জি ভালো থাকে, তখন না বলার আগেই নিজের বেডটা মানে ঝাড়ু নিয়ে এসে ধাপ ধুপ করে পিটিয়ে ঝেড়ে অস্থির, আর বলে আম্মু আমার বিছানা ঝাড়া হয়ে গেছে। তো নিজের মানে নিজের উপর ডিপেন্ড করে, একটা কাপড় চোপড় নিজে গুছিয়ে রাখে না, সব আমি নিজে গুছিয়ে রাখি। আর আর এক ছেলের কথা যে বললাম, সে কিন্তু অনেক গুছালো। ওর বিছানা কিন্তু আমাকে ঝেড়ে দিতে হয় না, কোনো কিছুই করে দিতে হয় না, সব কিছু নিজে নিজেই করে, যেহেতু আমার মেয়ে নাই। তো কি আর করা, ছেলেরা যতটুকু সাহায্য সহযোগিতা করে এটুকুই আমার কাছে অনেক বেশি, অনেক কিছু মনে হয়। তো যাই হোক, সব কিছুর জন্য আর কি আলহামদুলিল্লাহ। তো এখন এখানে এই যে সব কিছু গুছিয়ে মেশিনে কাপড় দিয়ে দিলাম, আগে কিছু কাপড় দেওয়া ছিল, তো এখন আরও কিছুটা কাপড় এখানে দিয়ে তারপরে হচ্ছে মেশিনটা অন করে দিলাম। তো ডিটারজেন্ট ছিল না, জারের মধ্যে তো ডিটারজেন্ট ভরতে গিয়ে কিছু ডিটারজেন্ট পড়ে যায়। তো সেটা দিয়ে আমি আবার মেশিনটা ক্লিন করে ফেললাম ভিজা কাপড় দিয়ে। তো সেই ভিজা কাপড়টা এনে আবার কি মনে করে, মানে সুইচ বোর্ড ভাবলাম যে একটু ক্লিন করে ফেলি, একটু ময়লা ময়লা হয়েছে। তো দেখেন হাতের সামনে যেটা পড়ে, যে কাজটা পড়ে সেটাই আর কি করতে থাকি। সারাদিন কখনো 2 হাত একসঙ্গে করে বসে থাকি না, কিছু না কিছু করতেই থাকি। এই হচ্ছে আমাদের সবার অবস্থা আর কি, যারা আমরা মোটামুটি একটু টিপটাপ পরিষ্কার পরিপাটি আর কি থাকি। আমাদের হাতে কিন্তু সব সময় দেখবেন যে হয়তো কোনো মোছামাছি করার কাপড়, ঝাড়ু, এই টাইপের জিনিস থাকে। এটা শুধু আমার না, সবারই আমার কাছে মনে হয়। তো একটু ডিটারজেন্ট পরাতে সেটা নিয়ে সব কিছু মানে ক্লিন করা হয়ে গেল। ঘরের প্রত্যেকটা সুইচ বোর্ড, রান্নাঘর থেকে শুরু করে সবগুলাই কিন্তু আমি একইভাবে ক্লিন করে নিয়েছিলাম। তো বেশ চকচকা কিন্তু হয়ে গেছে। আর এই তো সকাল থেকে কিন্তু আমার এই তো সংসারের একরাশ যুদ্ধই বলা যায়। প্রত্যেক দিন একটা করে যুদ্ধ করি, কাজ কাম গোছানো নিয়ে, বাচ্চার স্কুল কোচিং সব মিলিয়ে, রান্না বান্না, ঘর গোছানো, একটার পর একটা করতে থাকি। আর কিছু অংশ ভিডিও ক্লিপ আকারে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখা যায় যে যখন ভালো ভিউজ কিন্তু ভিডিওতে হয়, তখন কিন্তু কাজের আগ্রহ বেড়ে যায়।
তখন যত ব্যস্ত থাকি, হাজার কষ্ট হলেও কিন্তু চেষ্টা করি একটা ভিডিও শেয়ার করার জন্য। অথচ যখন দেখা যায় ভিডিওতে ভালো ভিউজ আসে না, তখন কিন্তু কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলি। তখন আর কাজ করতে ইচ্ছা করে না, মনও কিন্তু বসে না যে কি করব, কি করছি, কেন সময় নষ্ট করছি, আসলে সময়গুলো অপচয় করে ফেলছি। এর থেকে মনে হয় যে অন্য কোথায় একটু সময় দিলে বা কোনো কাজ করলে সেটা ভালো কাজে লাগতো। তো তারপরেও কিন্তু এই যে মায়া টানে পড়ে আসি এই ইউটিউব প্ল্যাটফর্মে। এখন কিন্তু চ্যানেলের দিকে তাকালে অনেক বেশি কষ্ট হয়, মায়াও লাগে। অনেকে চ্যানেল বেশ ভালোই ভিউজ হচ্ছে, আবার অনেক চ্যানেলে দেখছি যে একদমই ভিউজ নাই। তো কেন যে এরকম হচ্ছে, আগের মতন আর এখন আর ভালো লাগে না কাজ করতে, মানে মন চায় না। তো যাই হোক, এভাবে টেনে হিস্ট্রি চাই না কদিন চালিয়ে নিতে পারবো, তারপরও আসলে আর কি চেষ্টা করে যাই। তো ছেড়ে দিলে তো আসলে হেরেই গেলাম। তো তারপরেও চেষ্টা করি যে ছেড়ে দেওয়ার আগে একটু চেষ্টা করি, আর কয়েক মাস দেখি দেখি করতে করতে তো তো 2টা বছর প্রায় হয়ে গেল। তো যাই হোক, কবে কোন দিন ভালো ভিউজ হবে ভিডিওতে সেই আশায় আসলে আসি। তো এখানে এই যে কথা বলতে বলতে অনেকগুলো থালা বাসন গুছিয়ে নিলাম। এগুলো সব কাজের খালা এসে ধুয়ে দিয়েছে। তো অনেকটা এলোমেলো ছিল র্যাকের মধ্যে, ওগুলো গুছানো হয় নাই। তো দেখা যায় কি ছেলেরা অনেক সময় এটা সেটা টান দিয়ে নেয়, আবার রাখে, এলোমেলো হয়ে যায় আর কি। আমি না গোছালে তো আমার ঘরের কোনো কিছুই গোছানো হয় না, সবই এলোমেলো পড়ে থাকে। আমার কাছে মনে হয় যে আমার ঘরের মধ্যে থেকে যদি একটা সুতাও কখনো আমি টান দিই, সেটা আমাকেই নিতে হবে, বা সরালেও আমাকে সরাতে হবে। এইটা করার মতন কেউ মানুষ নেই, এরকম একটা অবস্থা আর কি। তো এখানে যে টেবিলটা আমি অফ ক্যামেরাই মানে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন গুছিয়ে রাখছি। আর এই তো এখন কিন্তু কিচেনে চলে এসেছিলাম, রান্না বান্না দুপুরে আর কি করে নিচ্ছি। তো এখানে লাল শাকটা ভাজি করব, বেশি পরিমাণে রসুন পেঁয়াজ দিয়েছিলাম, আর 3 মুঠা লাল শাক এনেছিলাম। এত পরিমাণে পানি বের হয়েছে কি বলবো। তো লাল শাকটা ভাজি করতে প্রায় 1 ঘন্টা সময় চলে গেছে। তো পানিটা ফেলে দিতেও মায়া লাগছিল লাল শাকের, আবার রেখে দিলেও অনেক বেশি গ্যাস অপচয় হয়ে যাবে। আর এখন তো রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করতে গেলে গ্যাসের চিন্তা করতে হয় যে গ্যাস ফুরিয়ে যাবে। তারপরেও কিন্তু আমাদের জীবন থেমে নাই, আমরা কিন্তু ঠিকই খেয়ে পরে বেঁচে আসি। জিনিসপত্রের দাম যতই বাড়ুক না কেন, আমাদের কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হবে না। যেভাবেই হোক, যে করেই হোক, আমরা কিন্তু মেনটেন করে ফেলি, খাওয়া দাওয়া কিন্তু হয়ে যায়। তা আমি মাঝে মাঝে মনে হয় যে বেশি পরিমাণে রান্না করব, ফ্রিজে রেখে দেব, শুধু গরম করে পরের দিন খাবো। কিন্তু ওইটা আর খেতে ভালো লাগে না, আর আপনাদের ভাইয়াও ওইভাবে পছন্দ করে না বাসি খাবার। আমি কম রান্না করি আর বেশি রান্না করি, তারপরেও কিন্তু চেষ্টা করি প্রতিদিন রান্না করার জন্য, অল্প হলেও আর কি। তো তারপরেও আজকে বেশি পরিমাণে রান্না করে নিচ্ছিলাম। তো এত সবজি তরকারি হয়তো খাওয়া হবে না, ফ্রিজে রেখে দিতে হবে। আর সবজিগুলো ফ্রিজে ছিল, তো সেগুলোও নষ্ট হয়ে যাবে, সব মিলিয়ে আর কি। তো এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নেব। আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না, আর অবশ্যই লাল শাক ভাজি সবাই পছন্দ করে। তো এখানে এই যে আর সাথে হচ্ছে রুই মাছটা রান্না করে নেব ফুলকপি আর বেগুন আলু দিয়ে। তো এইগুলাই হচ্ছে রান্না বান্না করে নিচ্ছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটা সময় পার হয়ে এসেছি। আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয় নাই। তো প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। একটা লাইক দিতে কিন্তু খুব বেশি কষ্টও হয় না, সময়ও লাগে না। আর অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের কাছে। আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন আমার এই ছোট্ট চ্যানেলটি, তাদেরকে আসলে ধন্যবাদ জানালেও কম হয়ে যাবে। তারপরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এখন কিন্তু রাত্রের বেলা আপনাদের ভাইয়া বাসায় এসেছে। তো সে বাসায় আসার আগে অনেক সময় ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করে কিছু আনতে হবে কি না। তো আমি অনেক সময় বলে দেই, অনেক সময় বলি না। না বললেও দেখা যায় বাচ্চাদের জন্য চিপস চকলেট এই টাইপের খাবার সে নিয়ে আসে, মাঝে মাঝে সায়ানের জন্য টিফিন আইটেম কিনে নিয়ে আসে। তো পরের দিন সকালে আর কি টিফিন দিতে হবে সেজন্য। তো এখানে আজকে নিয়ে এসেছে। আমি শুধু বলেছিলাম যে ডিম নাই বাসায় আর আলু নাই।
তো সে এখানে দেখলাম যে সেটা তো এনেছে, তার সাথে হচ্ছে বেশ কিছু পরিমাণে ফল এনেছে, কমলা, পেয়ারা আর সাথে হচ্ছে খেজুর। তো এখানে 1 কেজি পরিমাণ খেজুর আছে। এই খেজুরটা বেশ ভালো, তো দামে মানে সব দিক থেকে আর কি। তো এখানে বেশ বড় বড় খেজুরগুলা, তো 1 কেজি পরিমাণ এনেছে। সবসময় দেখা যায় খেজুর খাওয়া হয় সকালবেলা, আমি খাই বা আপনাদের ভাইয়াও কিন্তু খায়। তো এই জন্য 1 কেজি পরিমাণ নিয়ে আসলো, আর সামনে তো রোজা আসছে, তখন তো আনবেই। তো এখানে কমলা এনেছিল, পেয়ারা, সেগুলো এখন পরিষ্কার করে রেখে দেব, আর সাথে ডিমগুলো আর কি ভিজিয়ে রাখবো। আর এই যে ফলগুলা যে এনেছে, আমি কখনোই তাকে ফল আনতে বলি না, তার নিজের ইচ্ছা থেকে কিন্তু সে ফল নিয়ে আসে। তো দেখা যায় ফলগুলো আনলে ফ্রিজে থেকে অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় কাজের খালাকে দিয়ে দেই। তো বলি যে তুমি ফল এনো না, তারপরে দেখা যায় মাঝে মধ্যে এরকম নিয়ে আসে। বাসা থেকে কিন্তু অন্যান্য খাবার সবই শেষ হয়ে যায়, কিন্তু বাচ্চারা কেন জানি ফলটাই খেতে চায় না, তো এই জন্য আনা নিষেধ করি। তো দেখা যায় আমি একা কত খাবো, আর এই জন্য কাজের খালাকে দিয়ে দেই। আর আপনাদের ভাইয়া দেখা যায় যে মাঝে মধ্যেই যখন বসে টিভি দেখে রাত্রেবেলা, তখন কেটে দিলে হয়তো অল্প একটু খায়, এটাই আর কি। তো এভাবেই কিন্তু ফলগুলো দেখা যায় ঘরে থেকে নষ্ট হয়ে যায়, অথচ বাসা থেকে কিন্তু বিস্কিট, চানাচুর, এই টাইপের খাবারগুলো বেশি শেষ হয়ে যায়, মানে আমার বাচ্চারা আর কি পছন্দ করে, যা আর কি বাচ্চারা খায়, এই আর কি অবস্থা। আর এই তো এখন কিন্তু সব কিছু একে একে গুছিয়ে রেখে দিলাম, আর ফলগুলা বাহিরে রেখে দেবো আপাতত, যেহেতু এখন শীতের দিন। আর খেজুর সবসময় আমি ফ্রিজে রেখে দেই। তো কোনো কাজই আসলে জমিয়ে রাখি না, যখন কার কাজ তখনই আর কি করে নেওয়ার চেষ্টা করি। যে কোনো কাজ দেখা যায় কি সময়ের সাথে সাথে করে নিলে পারে পরবর্তীতে আর মানে জমে থাকে না, পরবর্তীতে একসাথে অনেক কাজ জমে গেলে কষ্ট হয় করতে আর কি। তো ফলগুলো যখন রাত্রেবেলায় এনেছিল, তখন রাত্রেবেলায় আর কি আমি পরিষ্কার করে রেখেছিলাম, আর ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলা কাজের খালা এসে ক্লিন করে দিয়েছিল, তারপরে আর কি যখন শুকিয়ে যায় তখন ডিমগুলো আর কি মানে এখন এই যে বক্সে ভরে নিচ্ছিলাম। আর প্রচুর পরিমাণে কিন্তু ডিম লাগে বাসায় খেতে, তো নাস্তার আইটেম সকালবেলা, বাচ্চাদের টিফিন, তো দেখা যায় সব মিলিয়ে আর কি। আর আমার বড় ছেলে তো দেখা যায় মাংস না থাকলে ডিম খাবে, সে মাছ দিয়ে ভাত খেতে চায় না। তো সব মিলিয়ে আর কি দেখা যায় যে ডিমের পরিমাণটা বেশি লাগে, আর আনাও হয় বেশি। তো এখানে 36টা ডিম আনা হয়েছিল, বক্সে রেখেছিলাম 24টা, আর বাকিগুলা এখন এই যে আর একটা ঝুড়িতে রেখে দেব। তো ডিম যে আসলে কখন কিভাবে শেষ হয় আমি নিজেই জানি না। বাচ্চাদের দেখা যায় কোনো কিছু দিয়ে ভাত খেতে না ইচ্ছা করলে তারা ডিম ভেজে নিয়ে ভাত খায়। তো ছেলেরা মোটামুটি আর কি নিজেরাই ডিম ভাজি করে খেতে পারে। তো এই আর কি অবস্থা। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডিমগুলো এখন গুছিয়ে ফ্রিজে রেখে দেব, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। তো সবাই প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দেবে। তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।